আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি আশা করব আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যেটি আপনার উপকারে আসবে। ভিডিওটি যদি একটু বড়ও হয় তারপরও আপনি সম্পূর্ণ বিষয়টি দেখে জেনে শুনে বুঝে তারপরে হচ্ছে আপনি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। তো আমি চাইবো ভিডিওটি যেন বেশি বড় না হয়। আমি খুব সহজে আপনাদেরকে প্রত্যেকটি ব্যাখ্যা দেব, অর্থাৎ যেই পয়েন্টের কথা বলেছে সেই পয়েন্টের ব্যাখ্যাগুলো দেব, তখন আপনার বুঝতে সুবিধা হবে। আসলে এইটা না বুঝে যদি আপনি আবেদন করেন তাহলে দেখেন, এর আগে যে গণবিজ্ঞপ্তিগুলো হয়েছে সেখানকার অভিজ্ঞতা থেকে আমি যদি বলি তো সেটা দেখি যে অনেকেই বিজ্ঞপ্তি দেওয়ার সাথেই চিন্তা করে যে পরবর্তীতে সার্ভারে সমস্যা হবে, এই সমস্যা হবে, সেই সমস্যা হবে, তাহলে আমি আবেদন করে ফেলি। আবেদন করে 40টা প্রতিষ্ঠান পছন্দ দেয়, তারপরে আবার কি করে কোনো না কোনো একটা ভুল করে। তো পরে দেখে যখন ভুলটা হয় তখন এই ভুলের জন্য আবার এনটিআরসি বরাবর আবেদন করে, আবার এনটিআরসি এর কাছে যায় আবেদন নিয়ে, আমার এটা সমস্যা হয়েছে, সেটা সমস্যা হয়েছে, এটা কি আমি ঠিক করতে পারবো কি না, বা চয়েস লিস্ট আমি একবার কোনো রকমভাবে সাজাইছিলাম, এটা কি আবার চেঞ্জ করে আমি অন্যভাবে সাজাতে পারবো কি না, আসলে অনেক কিছু। তো যাই হোক, এগুলো বলতে গেলে এখন ভিডিওটা বড় হবে, আপনিও বিরক্ত হবেন, আপনি স্কিপ করে যাবেন। এর জন্য আমি বলছি যে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যদি আপনি নির্ভুলভাবে বুঝে শুনে জেনে তারপরে কৌশলে আপনি আবেদন করেন, অনেক সময় দেখা গেছে কম নম্বর থাকা সত্ত্বেও, অর্থাৎ মেধা তালিকা দূরে বা পিছিয়ে থাকা সত্ত্বেও কিন্তু আপনি এই কৌশলে আবেদন করার কারণে কিন্তু আপনার দেখা গেছে চাকরিটা হয়ে গেছে। আর যেখানে তো এনটিআরসিএ বলছে এই কথা যে এখন হয়তো ভাবছে যে এই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আর দেবে না হয়তো, কারণ এই কিন্তু আপনার সুবর্ণ সুযোগ। এই এত বড় একটা বিজ্ঞপ্তি, মানে যে শূন্য পদ এতগুলো, এরকম কিন্তু কখনোই আর বিজ্ঞপ্তি হয়নি। তো সেখানে আপনি আবেদন করুন বুঝে শুনে, তারপরে আপনি চাকরি নিশ্চিত করুন। তো দেখেন, প্রায় 2 মিনিটের বেশি আমি শুরুতে বলে ফেলছি। তো এখন মূল ভিডিওতে চলে যাই। আপনার জন্য এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না। দেখেন, শুরুতে যেটা আপনারা দেখছেন যে এই যে 16 তারিখে 2025 খ্রিস্টাব্দ 16 তারিখে এই ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশ করেছে, এবং যেখানে আমরা দেখি যে দেখেন স্কুল ও কলেজ এবং মাদ্রাসা কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, যেখানে ধরন কিন্তু এগুলো এমপিও এবং পদসংখ্যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে মোট 1,822টি পদ। তো আমি যদি প্রত্যেকটা পয়েন্ট আপনাদেরকে একটু ব্যাখ্যা দেই, দয়া করে আপনি, আপনার উপকারে আসবে, আপনি একটু ভিডিওটা বড় হলে আপনি দেখুন। যেমন প্রথমে আমি একটু দেখাই। 1 নম্বরে তো আপনারা দেখছেন এটা। 2 নম্বরে পয়েন্টে যেটা বলছে যে 1,822টি শূন্যপদের পদভিত্তিক তালিকা আবেদনের ফর্ম এনটিআরসি এর ওয়েবসাইটে, অর্থাৎ এই সহজ করে বলি আমি যে এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আপনি 22 তারিখে বেলা 12 ঘটিকায় প্রকাশ করা হবে এবং 21 তারিখের সময়ের পর থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি 22 তারিখ থেকে আবেদন করতে পারবেন। 2 নম্বর পয়েন্টে এটা বলেছেন। 3 নম্বরে পয়েন্টে যেটা বলছেন আবেদনকারীর যোগ্যতা। অনেকেই আমার এই পূর্বের ভিডিও দেখে বলেছেন যে আসলে যোগ্যতা কি, ইন্টারমিডিয়েট দিয়ে কি সেখানে আবেদন করা যাবে কি না। না, ইন্টারমিডিয়েট দিয়ে সেখানে আবেদন করা যাবে না, যে আবশ্যিকভাবে আবেদনকারী নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হবে। কি বলছে দেখেন, কারণ আপনি যদি সহকারী শিক্ষক কিংবা প্রভাষক পদে যদি আপনার নিবন্ধন সনদ থাকে তাহলে অবশ্যই তো আপনি অনার্স মাস্টার্স পরীক্ষা দিয়েছেন। তো দেখেন আবেদনের যোগ্যতায় কতে যেটা বলছে যে সংশ্লিষ্ট বিষয়, পদ, প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে, অর্থাৎ আপনি যে আবেদন করবেন অবশ্যই আপনাকে নিবন্ধন সনদধারী হতে হবে, আর নিবন্ধন সনদ থাকলেই তো আপনি আবেদন করবেন। আর খ নম্বরে যেটা বলছে যে এনটিআরসি এর কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকা অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ প্রত্যয়ন বিধিমালা 2006 সংশোধিত 2015 এর বিধি 10 এর 1 মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে। এক কথায় আপনি এখানে সহজে বুঝেন যে আপনি একজন বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে, সনদ পাবেন তখন আপনি আবেদন করবেন। 3 অর্থাৎ গতে যেটা বলছে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। কাম্য শিক্ষাগত যোগ্যতা এই বিষয়টি যে এনটিআরসি এর ওয়েবসাইটে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে।
তো এই সম্পর্কিত আপনাদেরকে যে কাম্য শিক্ষাগত যোগ্যতা এই সম্পর্কিত আমি আশা করি আমার চ্যানেলে ভিডিও দিব, খুব তাড়াতাড়ি দিব, আপনারা একটু দেখবেন। কারণ এইটা নিয়ে এখন আমি বললে আমার ভিডিওটা হয়তো আরও বড় হবে। যেই পয়েন্টগুলো আছে আমি সহজেই সেই পয়েন্টগুলো আপনাদেরকে একটু ব্যাখ্যা দেই। আপনারা এইটা সেবা বক্সে গেল, এনটিআরসি এর এই যে ওয়েবসাইটের ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সেও পাওয়া যাবে। তারপরও বিস্তারিত আমি আপনাদেরকে দেব, যদি আপনারা আমার সাথে থাকেন অবশ্যই সেটা দেখতে পারবেন। এবং 4 মানে ঘতে যেটা বলছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় স্মারক নং এখানে দিয়েছে এই তারিখে 15 মে 2025 মোতাবেক কোনো মহিলা কোটা কি থাকবে না। অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা আগে থেকেই জানেন যে মহিলা কোটা কিন্তু আর থাকছে না। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা, এই 4 নম্বর যে পয়েন্টটা, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদের উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুব সহজেই আপনারা বুঝতে পারলেন যে আপনি যেই সাবজেক্টে নিবন্ধন আছে আপনি সেই ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওই শূন্যপদ থাকা সাপেক্ষ ওই সাবজেক্টেই তো আপনি কি করবেন, আবেদন করবেন। কোনোভাবে কোনো তথ্য যদি গোপন রেখে কোনো প্রার্থী আবেদন করে আর তাহলে তার বিরুদ্ধে আইনানুগ নিয়োগ তো বাতিল হবেই, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে তার বিরুদ্ধে। 5 নম্বরে যেটা বলছে যে বয়সের কথা বলছে, এটা আপনারা দেখছেন যে ইতিমধ্যে 4 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 35 বছর বা তার কম হতে হবে। অর্থাৎ 35 বছরের একদিনও যদি হয় তাহলে সেখানে আপনি আবেদন করতে পারবেন না। দেখেন, অর্থাৎ 22 তারিখে আপনি আবেদন করবেন, কিন্তু 4 তারিখের থেকে আপনার বয়সের কথা বলছে। এখানে বেশি একটা ব্যাকডেট কিন্তু আসলে হয়নি। আমরা গত গণবিজ্ঞপ্তিগুলোতে দেখেছি যেখানে কিন্তু মোটামুটি বয়সের ব্যাকডেট ছিল। তো দেখেন, নিবন্ধন সনদের মেয়াদ 5-এর যে খনঙে যেটা বলছে শিক্ষক নিবন্ধনের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ হতে 3 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ এই 3 বছরের মধ্যে হতে হবে। 3 বছর পরে কিন্তু আপনার সার্টিফিকেটের আর মান থাকবে না, অর্থাৎ এই সার্টিফিকেট দিয়ে আপনি আর চাকরি করতে পারবেন না। 6 নম্বরে যেটা বলছে প্রত্যেক আবেদনকারী ভিন্ন ভিন্ন নিবন্ধন পরীক্ষার অর্জিত একাধিক নিবন্ধন সনদপ্রাপ্ত হলেও একই পর্যায়ে একটি মাত্র সনদ দিয়ে আবেদন করতে পারবেন। এটা সহজে একটু বুঝাই যে আপনি দেখা গেছে 15তম 16তম 17 কিংবা 18 মানে একাধিক যেই নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে, হয়তো 3টা নিবন্ধনে পাশ করছেন, 16তে পাশ করা আছে, 17 আছে কিংবা 18তেও পাশ করছেন, কি আপনার সার্টিফিকেটের মেয়াদও আছে। এখন আবার এমন সময় হয় দেখা গেছে আপনি 18তম পাশ করছেন আইসিটি, পরে আপনি অন্য সাবজেক্টে নিবন্ধন দিয়ে সেটা ইয়েতে বা 17তম পাশ করছেন আইসিটি, 18তমতে এখন আপনি মনে করেন চারু ও কারুকলায় আপনি পরে নিবন্ধন পরীক্ষায় পাশ করছেন। এখন আপনি কিন্তু 2টাতে আবেদন করতে পারবেন না, যে কোনো একটা দিয়ে আবেদন করতে হবে। এবং যদি আপনার 3টা ব্যাচের নিবন্ধন সনদও থাকে, আপনি যে কোনো একটা ব্যাচের সনদ দিয়ে আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে স্কুল ও কলেজ আপনার 2টা আছে, হ্যাঁ, এখানে স্কুলেরটাও করতে পারবেন, কলেজেরটাও করতে পারেন, সেইটা আমি আসছি, আপনি একটু ধৈর্য ধরে শুনুন, সেইটার সম্পর্ক আমি আপনাদেরকে বলবো। তো বোঝা গেল এটা 6। 7 নম্বরে যেটা বলছে যে একজন প্রার্থী শূন্য পদের তালিকা থেকে তার আবেদন সর্বোচ্চ 40টি প্রতিষ্ঠানের চয়েস পছন্দ দিতে পারবেন। আপনি 40টি প্রতিষ্ঠান পছন্দ দিতে পারবেন। তবে এখানে কথা হচ্ছে আপনি কিন্তু কৌশলে 40টি প্রতিষ্ঠান পছন্দ দিবেন, ইনশাল্লাহ আপনার এর মধ্যেই চাকরি হবে। অনেকেই এই আবেদন করার কারণে উল্টাপাল্টা চয়েস লিস্ট সাজায়, এর জন্য এই সমস্যার কারণে কিন্তু তার ভালো নাম্বার থাকা সত্ত্বেও, অর্থাৎ মেধা তালিকা সামনে থাকা সত্ত্বেও কিন্তু দেখা গেছে অনেক সময় চাকরি হয় না, কিংবা ভালো কোনো প্রতিষ্ঠানে হয় না। দেখা গেছে 40 নাম্বারের যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে তার হয়েছে যে দিছে যে এটা দূরে আমি দিতে হবে, যেহেতু 40টা আমি 40 নাম্বারে দিয়ে দিলাম। আবার খোঁজ নিয়ে দেখা গেছে যে তার চেয়েও মেধা তালিকা দূরে তিনি কি করছেন ওই প্রতিষ্ঠানে, অর্থাৎ উনি যেই প্রতিষ্ঠানে আবেদন করছেন ভালো প্রতিষ্ঠানে উনি পান নাই, 81 নাম্বার বা 80 নাম্বার পেয়েও, কেউ দেখা গেছে 70 নাম্বার পেয়েও খুব ভালো প্রতিষ্ঠানে তার হয়ে গেছে। তো এইটা আসলে যখন আপনি 40টা প্রতিষ্ঠান সাজাবেন তখনই কিন্তু সুন্দর করে কৌশলে এটা সাজাবেন। সেই সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে দেব, আপনি সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন।
তো উক্ত চয়েস প্রদানের পর কোনো প্রার্থী যদি তার চয়েসের বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক নন, অর্থাৎ এখানে এক কথা বলছেন আপনি 40টার বাহিরেও যদি আপনি চাকরি করতে ইচ্ছুক থাকেন, তাহলে ওই ফর্মে কিন্তু আদার অপশন নামক বক্স আছে, সেখানে আপনি ইয়েস ক্লিক করে করতে হবে। অথবা কোনো প্রার্থী যদি তার চয়েসের বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক না, মানে আপনি এই 40টার ভিতরেই হইলে করবেন, না হলে আপনি করবেন না, যদি এমন মন মানসিকতা থাকে তবে আপনি নো ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ইয়েস ক্লিক করলে 3টি অপশন পাওয়া যাবে, যথা যেখানে জেনারেল থাকবে, মাদ্রাসা থাকবে এবং টেকনিক্যাল থাকবে। প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 3টি অপশন এর যে কোনো একটি অথবা 2টি অথবা 3টি অপশনই চয়েস অর্থাৎ পছন্দ করতে পারবেন। তো গেল, তিনি 3টি অপশন এর মধ্যে একাধিক অপশন পছন্দ করার ক্ষেত্রে প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে। আপনারা বুঝতেই পারলেন সহজে, নিয়োগ করা হবে। 8 নম্বরে এখন যেই পয়েন্টটা একটু ব্যাখ্যা দেব, সেটা হচ্ছে যে প্রার্থীর আবেদনে বর্ণিত চয়েস এর প্রেক্ষিতে প্রার্থীর দেখেন প্রার্থীর পদভিত্তিক মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে ফলাফল প্রসেস করা হবে। যদি কোনো প্রার্থী তার চয়েস অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নির্বাচিত না হন এবং তিনি যদি আদার অপশনের ওই ইয়েস ক্লিক করে থাকেন, সেক্ষেত্রে শূন্যপদ থাকা সাপেক্ষ তাকে মেধাক্রম অনুযায়ী বিবেচনা করা হবে। এখন কথা হচ্ছে যে আমি 40টার বাহিরে আমি দিয়েছিলাম যে আমার কোথাও না কোথাও হবে, তো এখন কথা হচ্ছে এই 40টার মধ্যে হয় নাই, তবে আপনার মেধাক্রম অনুযায়ী শূন্যপদ থাকা সাপেক্ষ কিন্তু আপনাকে সুপারিশ করবে। দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের নিমিত্তে ফলাফল প্রসেস করা হবে। একটু ধৈর্য ধরুন, আপনারা দেখুন, যারা এখন পর্যন্ত দেখছেন, যে অবশ্যই আপনারা একটু সময় নিয়ে হলেও একটু বুঝে শুনে তারপরে আপনি আবেদন করুন, আপনার সমস্যা হবে না। আজকে না হয় 20 মিনিট সময় আপনার নষ্ট হলো, কিন্তু আপনি দেখেন তখন আপনি আবেদন করবেন। আপনার কোনো কমেন্ট বা জিজ্ঞাসা থাকলে সেটি অবশ্যই আপনি আমাকে জানাবেন, আমি আপনার সেটি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো 9 নম্বরে যে পয়েন্টটি, সেটা হচ্ছে কোনো প্রার্থী যদি স্কুল ও কলেজ উভয় পর্যায়ে সনদ থাকে এবং তিনি যদি উভয় পর্যায়ে পদে আবেদন করেন, তবে প্রথমে তাকে কলেজ পর্যায়ে বিবেচনা করা হবে। এখন যেটা হচ্ছে ওই যে বললাম, আপনি দেখা গেছে কলেজেরও নিবন্ধন আছে, স্কুলেরও নিবন্ধন আছে, আপনি দুইটাই আবেদন করতে পারবেন, তবে আপনাকে কোনটাকে প্রথমে সিলেক্ট করবে? প্রথমে আপনাকে কলেজ বিবেচনা করে আসবে। কলেজে যদি না হয় তাহলে আপনাকে স্কুলে বিবেচনা, এই যে বলছে কলেজ পর্যায়ে নির্বাচিত না হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে, কলেজ পর্যায়ে নির্বাচিত হলে স্কুল পর্যায়ে বিবেচনা করা হবে না। তো 10 নম্বরে যেটি বলছে, দেখেন একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। 1000 টাকার কথা বলছে, আর যদি 1000 টাকা ফি প্রদান না করে তাহলে বাতিল হয়ে যাবে আবেদন। খতে বলছে নিবন্ধন পরীক্ষা আবেদন প্রার্থীর ছবি ডাউনলোড করে আবেদনের ফর্ম নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি যে এই প্রার্থীর ব্যবহৃত ছবি, নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি, এখানে কিন্তু দেখেন নিবন্ধন পরীক্ষা আপনি আবেদনে যেই ছবিটা দিয়েছেন, সেই ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। দেখেন খুব সুন্দর করে আপনি দেখেন, এখানে অন্য ছবি দেবেন না, আমি আশা করি যেভাবে বলছে সেইভাবেই কিন্তু করবেন। গতে বলছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ, ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর এই যে ওয়েবসাইটে স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে, আপনারা এখানে গেলেই দেখতে পাবেন। তাছাড়া কিভাবে আপনি আবেদন করবেন প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী কিন্তু আমিও একটা ডেমো আপনাদেরকে দেব, আপনারা আমার চ্যানেল থেকে সেটা দেখতে পারবেন। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো 11 নম্বরে যেটা বলছে যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম, প্রত্যেক আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাযথ পূরণ করতে হবে, নতুবা তার আবেদন ফর্মটি বাতিল বলে গণ্য হবে। এইটা হচ্ছে যখন পুলিশ ভেরিফিকেশন হবে। এবার ইন্ডেক্সধারী এমপিওভুক্ত কর্মরত শিক্ষকদের আবেদনের সংক্রান্ত নির্দেশনা এখানে একটু আমি সহজে বলে দেই, যে এখানে ইন্ডেক্সধারী শিক্ষক যারা আছেন তাদের কিন্তু আবেদনের সুযোগ রাখে নাই। এখানে বলছে এই যে বিবেচনা করা হবে না, তবে কর্মরত পদ ব্যতীত অন্য কোনো উচ্চতর বা নিম্নতর পদের জন্য এনটিআরসি এর প্রত্যয়নপত্র থাকলে ইন্ডেক্সধারী শিক্ষকগণ উক্ত অন্য পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে বিষয়টি ক্লিয়ার করি, যেটা হচ্ছে মনে করেন আপনি ইন্ডেক্সধারী 17তম শিক্ষক নিবন্ধন পাশ করেছেন, কোথাও আপনি ইন্ডেক্স পেয়েছেন, স্কুলে চাকরি করেন এবং 18তম নিবন্ধন হয়ে গেছে আপনার সেটা কলেজের, তাহলে আপনি কলেজে আবেদন করবেন। কিন্তু স্কুলেরও যদি হয়ে থাকে 18তম নিবন্ধনে, তাহলে তো আপনার ইন্ডেক্স একটা আছে, আপনি কিন্তু আর পরে আবেদন করতে পারবেন না।
হ্যাঁ, তারপরে 13তে যেটা বলছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজে জনবল কাঠামো এমপিও নীতিমালা 2021-এর পরিশিষ্ট গ এর 24 নং ক্রমিক অনুযায়ী বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে সহকারী শিক্ষক, মানে এখানে শারীরিক শিক্ষা যেটা মহিলা অর্থাৎ বালিকা বিদ্যালয়ে বা মাদ্রাসায় এরকম এই যে সহকারী শুধু মহিলা প্রার্থীরাই আবেদন বলে যোগ্য হবেন। নারী কোটা যে নাই যেহেতু, কিন্তু এখানে যেটাতে শারীরিক শিক্ষার বিষয়ের কিন্তু নারীরাই থাকবেন। প্রার্থী মিথ্যা তথ্য দিয়ে এ ধরনের প্রতিষ্ঠানে আবেদন করে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে তার নিয়োগ সুপারিশ ডিরেক্ট বাতিল হয়ে যাবে, এটা তো অবশ্যই জানার কথা। তারপরে দেখেন 14তে কী বলছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ জনবল কাঠামো এমপিও নীতিমালা 21-এর পরিশিষ্ট গ এর 21 নং ক্রমিক অনুযায়ী মানে ধর্ম ও নৈতিক শিক্ষা পদে চাকরি প্রত্যাশী আবেদনকারীকে অবশ্যই সে ধর্মের অনুসারী হতে হবে। মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে সুপারিশ পেলে তার নিয়োগ সুপারিশ বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, মুসলিম ধর্ম যেই ধর্মের আছে সেইটা দিয়ে কিন্তু সঠিক তথ্য দিয়ে আপনাকে আবেদন করতে হবে। 15তে কি আমরা দেখি যে আবেদনের ফর্ম পূরণের সময় প্রার্থীকে তার নিজস্ব মোবাইল নম্বর এবং সচল ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। দেখেন, আবেদন করবেন যখন আপনি আপনার নিজস্ব মোবাইল নম্বর এবং যেটাতে আপনি SMS পাবেন, SMS যাবে সুপারিশপ্রাপ্ত হলে, সেই নাম্বারটাই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। এবং ইমেল অ্যাড্রেস যেটাতে আপনি ইমেল করেন বা সচরাচর যেটাতে আপনি ইমেল চালান, আপনার রান আছে, সেইটাই কিন্তু আপনি এখানে ব্যবহার করতে হবে। আমি বলবো যারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন তারা একটু বুঝে শুনে দেখে আবেদন করবেন, একটু সময় নেওয়া হলেও। সে আবেদনের ফি যা চাবে তার চাইতে 50 টাকা বেশি দিবেন আপনি, কিন্তু তারপরও আপনি এই বিষয়গুলো অনেক সময় দেখা যাচ্ছে দোকানে গেলে কোনো রকম করে আপনাকে একটু স্ক্রল করে দেখিয়ে দেয়, দেখেন আপনার তথ্যগুলো দেখেন ঠিক আছে কিনা এসে ইত্যাদি, হ্যাঁ, এইভাবে আবেদন করে দেয়। তো তার জন্য কিন্তু ঠিকমতো দেখতে পারে না, কিছু না কিছু ভুল হয়। তো আপনি বলবেন যা ফি চাইবে তার চেয়ে বেশি দিবেন, হইলেও আপনি তবুও আপনি নির্ভুলভাবে আপনার আবেদনটি আপনি নিজে পাশে থেকে করবেন। এছাড়াও সুন্দর করে দেখে বুঝে শুনে আপনি মোবাইলেও ঘরে বসে আবেদন করতে পারবেন। তো দেখেন 16 নম্বরে বলছে আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন পূরণের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। ফর্ম পূরণ শেষে একবার আবেদনপত্র সাবমিট হয়ে গেলে তা কোনোভাবেই সংশোধনের সুযোগ থাকবে না, যেটা বলছি আমি। আপনি কিন্তু অবশ্যই বারবার রিভিশন করবেন, দেখবেন কোনোভাবে যদি সেটা আপনি সাবমিট করেন তাহলে আর সংশোধন করতে পারবেন না, অবশ্যই সংশোধন করতে পারবেন না। এটা কিন্তু অনেকের এই সমস্যা হয়ে যায়, পরে যখন ভেরিফিকেশন হয় তখন অনেক কিছু মিলে না, তথ্যর সাথে তথ্য মিল পায় না, এর জন্য দেখা গেছে তার চাকরি আর হয় না, সুপারিশ পায় না। তো আপনি এটা একটু দেখে বুঝে শুনে তারপরে করবেন, আপনি আবেদন করবেন। দেখেন 17তে বলছে সকল আবেদনকারী নির্ধারিত ফি পরিশোধের সাপেক্ষে অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর আবেদনকারীকে স্ব উদ্যোগে দাখিলকৃত আবেদনের অ্যাপ্লিকেন্ট কপি একটি প্রিন্ট সংরক্ষণ করতে হবে। আপনি একটি কেন, আপনি আবেদন কপি প্রিন্ট করে কয়েকটি প্রিন্ট করে আপনি রেখে দেন, হারিয়ে যেন না যায়। আপনি আপনার মতো করে সুন্দর করে অ্যাপ্লিকেন্ট কপিটা আপনি কি করবেন, রেখে দেবেন, এটা কিন্তু প্রয়োজন আছে। হ্যাঁ, 18তে কী বলছে যে আবেদন ফি প্রদানের তারিখ, সময়। অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ, ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময় দেয়া আছে এখানে 22শে জুন দুপুর 12টা পর্যন্ত। শেষ তারিখ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনি এই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবেন। ভালোই সময় দিয়েছে। খতে বলছে যে অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ ও সময় 10 জুলাই 2025 খ্রিস্টাব্দ দিবাগত রাত 12 ঘটিকা। যে সকল প্রার্থী শেষ সময় আবেদন করার ফলে অ্যাপ্লিক্যান্ট আইডি পাওয়া সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারবে না, তাদের আগামী 13 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে দিবাগত রাত 12 ঘটিকা পর্যন্ত SMS-এর মাধ্যমে ফি জমা দেওয়ার সুযোগ হবে। তারপরে দেখেন 19 নম্বরে যে প্রাপ্ত আবেদনসমূহ শূন্যপদের চাহিদা অনুযায়ী প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর পছন্দ ও মেধার ভিত্তিতে একজন করে প্রার্থী নির্বাচন করা হবে এবং তা প্রার্থী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অবহিত করা হবে। অর্থাৎ আপনি নির্বাচন করার পরে ওই প্রতিষ্ঠানে অবহিত করা হবে। 20 নম্বরে বলছে বর্ণিত বয়সসীমার মধ্যে যদি কোনো প্রতিষ্ঠানটি সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র প্রদানে ব্যর্থ হয়, মানে যদি নিয়োগ যেই তারিখ দিবে তারিখের মধ্যে যদি নিয়োগ দিতে ব্যর্থ হয় তাহলে ওই প্রতিষ্ঠানের এমপিও তো বাতিল হবে, ওই অনুযায়ী এমপি স্থগিত করবে, বাতিল করবে এবং ম্যানেজিং কমিটি গভর্নিং বডির বাতিল জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
21 নম্বরে যেটা বলছে, প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দাখিলকৃত শূন্যপদের চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা অফিসারের মাধ্যমে সংগৃহীত হয় ভুল চাহিদাজনিত কারণে। যেটা বলছি আমি এর আগের ভিডিওতে বলছি যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে যেহেতু এই শূন্যপদগুলো সংগৃহীত হয়েছে, সেখানে যদি কোনো ভুল হয়, আপনি যেই পদে হয়েছেন সেটা কি এমপিও না হয়ে যদি নন এমপিও হয়ে যায়, কোনো ধরনের সমস্যা থাকে, সাবজেক্ট আপনি যেই সাবজেক্টে আবেদন করেছেন এই মানে ইত্যাদি ধরনের যদি ভুল হয়, এটার জন্য কিন্তু এনটিআরসি দায়ী থাকবে না। এর জন্য আপনার করণীয় কি, এখন যেই প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন সেটা সম্পর্কে তথ্য নেন, খোঁজখবর নেন, এখনও অনেক সময় আছে। আপনি এই তো খোঁজখবর নেন, খোঁজখবর নিয়ে তারপরে আপনি কি করেন, আবেদন করেন। এটা আমি বলেছি বারবার। তারপরে কিন্তু আপনার এই সমস্যা হবে না। দেখেন, যদি কোনো সমস্যা হয় এনটিআরসি কিন্তু দায়ী থাকবে না, এটা কিন্তু বারবার বলে দিয়েছে। তারপরে কি বলছে, মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে নিয়োগ প্রদান সম্ভব না হলে বর্ণিত কারণের জন্য এনটিআরসি দায়ী থাকবে না। মামলা আইনগত কোনো জটিলতার কারণে অনলাইনে প্রকাশিত বিজ্ঞপ্তির কোনো পদে, মানে কোনো পদে যদি মামলা থাকে, আমরা কিন্তু এমনটি দেখেছি এর আগের বিজ্ঞপ্তিতে, যে এর যদি থাকে তাহলে বর্ণিত কারণে যদি এনটিআরসি দায়ী থাকবে না, যদি তাকে সুপারিশ করতে না পারে। 23 বলছে যে এই গণবিজ্ঞপ্তির যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি, একটু খেয়াল করেন, যে কোনো শর্ত এবং প্রকাশিত বিজ্ঞপ্তি এনটিআরসি এর যে কোনো সময় সংযোজন, বিয়োজন ও পরিবর্তন এবং স্থগিতের অধিকার সংরক্ষণ করে। অর্থাৎ কোনো সমস্যা যদি হয়, এনটিআরসি চাইলে এটা সংযোজন, বিয়োজন, পরিবর্তন কিংবা স্থগিতের অধিকার সংরক্ষণ করে। দেখেন এখানে আজকে 16 তারিখ, এই 16/6/25, সদস্য কি মোহাম্মদ শাহাদাত হোসেন, যুগ্ম সচিব, সদস্য শিক্ষা তত্ত্ব শিক্ষামান এনটিআরসি ঢাকা, এখানে দেখেছেন। তো আমি বলবো ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন, আপনাদের একটু হলেও কিন্তু সবগুলো পয়েন্টের যদি প্রয়োজন আপনার নাও হয়, কিছু কিছু পয়েন্ট দেখে বা শুনে কিন্তু অবশ্যই আপনার উপকারে এসছে। যদি এসে থাকে তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনি এনটিআরসি এর সকল তথ্য সবার আগে তো পাবেন। তাছাড়াও নির্ভুলভাবে কিভাবে আপনি স্বচ্ছভাবে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন এবং কোন কৌশলে আবেদন করলে আপনি দূরে থাকা মেধা তালিকা দূরে থাকার পরেও আপনি চাকরি নিশ্চিত করতে পারবেন, সেই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে পাবেন। তো ভিউয়ার্স, আপনাদের ধৈর্য ধরে ভিডিও দেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।